ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর সশস্ত্র আন্দোলনের ইতিহাসের জন্য সবার কাছে খুব পরিচিত। কিন্তু এর পেছনে বাংলাদেশের ভূমিকা কি প্রভাব ফেলছে বাংলাদেশ সরকার এই 7 রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য? আজকের ভিডিওতে আমরা জানব সেই না জানা কথাগুলো। ভারতের সেভেন সিস্টার্সের শান্তি ও সমৃদ্ধির পেছনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান অস্বীকার করা যায় না। বিগত দশকে শেখ হাসিনা সরকারের উদ্যোগে এই অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু সেভেন সিস্টার্স। ভারতে উত্তর পূর্বে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। এই রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। ইতিমধ্যে ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটাও কিন্তু চরম এক বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকেই। পরে অবশ্য এনএনসি ভেঙে এনএসসিএন তৈরি হয়েছে। পাশাপাশি সংগঠনটি মুইভা আর খাপলাংয়ের অনুগত গোষ্ঠীতে ভেঙে দুটুকরো হয়েছে। কিন্তু সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও থামেনি। মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর 2 আগে এই প্রতিবেদককে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। এমএনএফ এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী। 1987 সালে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিটা সময় বাংলাদেশেই কাটিয়েছেন। একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো সর্বোচ্চ নেতাদের ক্ষেত্রেও। তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময়ই তারা ছিলেন বাংলাদেশের মাটিতে। ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্সের সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। বিএনপি ক্ষমতায় থাকাকালীন 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 বাংলাদেশ সরকার কখনোই দেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার
আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছিলেন। কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনাও শুরু করে দেন। কারণ মিয়ানমারের সিতোয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য অনেক সহজ। ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি। কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন, যা মূলত এখন ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায়। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত ১ দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও অকুণ্ঠে স্বীকার করেন। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে। মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে। অতএব এটি নিঃসন্দেহে অনুমেয় ভারতের সেভেন সিস্টার্সের শান্তি ও সমৃদ্ধির পেছনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান কতটুকু। বিগত দশকে শেখ হাসিনা সরকারের উদ্যোগে এই অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তো আজ এ পর্যন্ত। এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ভয়েস অব খুলনাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।